বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। চলুন শুরুতে দেখে নিই কি থাকছে আজ। বাংলাদেশের রাজনীতিতে কতটা গুরুত্ব পেয়েছিলেন জেনারেল এরশাদ, কিভাবে বড় দলগুলো কাছে টানার চেষ্টা করেছে তাকে। বিএনপি চেয়েছে এরশাদকে কাছে রেখে আওয়ামী লীগকে আইসোলেট করতে, আওয়ামী লীগ চেয়েছে এরশাদকে কাছে টেনে বিএনপিকে আইসোলেট করতে। এবং দ্রুতই এগুচ্ছে বাংলাদেশের অর্থনীতি, কিন্তু এই অগ্রযাত্রায় ব্যাংকিং খাতের অব্যবস্থাপনা, ধনী গরিব বৈষম্য আর দুর্নীতির মতো বিষয়গুলো কতটা বাধা। বড় রকমের দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে যদি তোষণ করা হয়, পোষণ করা হয়, সেইটা দীর্ঘমেয়াদে একটা অর্থনীতির জন্য আসলে ক্ষতিকারক। থাকছে বাংলাদেশের অর্থনীতি প্রসঙ্গে বিশ্ব ব্যাংকের প্রধান নির্বাহীর বিস্তারিত সাক্ষাৎকার। রবিবার মারা গেলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, সামরিক শাসক জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ। একসময় সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা নিয়ে প্রায় 9 বছর দেশ শাসনের পর আন্দোলনের মুখে তার পতন হলেও ক্ষমতার রাজনীতিতে জেনারেল এরশাদের গুরুত্ব হারায়নি কখনোই। মৃত্যু পর্যন্ত জেনারেল এরশাদ ছিলেন বাংলাদেশের আলোচিত এবং বিতর্কিত ব্যক্তিদের অন্যতম, যিনি সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর প্রায় সব জাতীয় নির্বাচনে একাধিক আসনে জয়ী হয়েছিলেন। দেখা গেছে বাংলাদেশের রাজনীতিতে বড় দুটি দলই তাকে কাছে টানার চেষ্টা করেছে। এর কারণ কি? আমি না হয়ে সেনাবাহিনী প্রধান যে কেউ হতো তাকে দায়িত্ব গ্রহণ করতে হতো। জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে সর্বশেষ অংশ নেয়া দলীয় সমাবেশে নিজের ক্ষমতা গ্রহণের পক্ষে এই যুক্তি তুলে ধরেছিলেন হুসেইন মোহাম্মদ এরশাদ। যদিও 1982 সালে ক্ষমতা দখলের কয়েক বছর পর নিজের রাজনৈতিক দল জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেছিলেন তিনি। গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পরও বাংলাদেশের রাজনীতিতে শেষ পর্যন্ত তার টিকে থাকাটা এক বিরল ঘটনা হিসেবেই দেখা হয়। সামরিক শাসক এরশাদের পতন হয়েছিল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। বাংলাদেশের সমালোচনা হচ্ছে সেই এরশাদকে রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠিত করেছে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোই। তিনি যখন পৃথিবী থেকে বিদায় নিলেন তখনও তিনি ছিলেন সংসদে বিরোধী দলীয় নেতা। ক্ষমতার রাজনীতিতে এরশাদ বরাবরই গুরুত্ব পেয়েছেন দুই প্রধান রাজনৈতিক দলের কাছে। 1990 সালে পতনের পর নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসলে কারাগারে যান এরশাদ। 1996 নির্বাচনে আওয়ামী লীগকে সমর্থন দেয় জাতীয় পার্টি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 1997 সালে জামিনে মুক্ত হন এরশাদ। এরপর 1999 সালে আবার বিএনপির সঙ্গে 4 দলীয় জোটে যোগ দিয়েছিলেন। আর সর্বশেষ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক হয় জাতীয় পার্টি। মার্জিনাল ভোটের ব্যবধানে যে সমস্ত সিটে জয় পরাজয় নির্ধারণ হয়, সেখানে কিন্তু জাতীয় পার্টি একটা ফ্যাক্টর হয়ে যায়, বা তার চাহিদা কিন্তু আওয়ামী লীগ বিএনপি দুটো দলের কাছেই ছিল। দুটো দলই তাকে নিয়ে রশি টানাটানি করেছে। ফলে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা থাকলেও কোনো সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সাহস দেখায়নি। বরঞ্চ তারা চেয়েছে, বিএনপি চেয়েছে এরশাদকে কাছে রেখে আওয়ামী লীগকে আইসোলেট করতে, আওয়ামী লীগ চেয়েছে এরশাদকে কাছে টেনে বিএনপিকে আইসোলেট করতে। তো এর ফায়দাটা এরশাদ নিয়েছে, যার ফলে রাজনীতিতে উনি টিকে গেছেন। এরশাদের একটি জানাজা অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদ ভবনে। বিরোধী দলীয় নেতা হিসেবে রাষ্ট্রীয় মর্যাদা পেয়েছেন তিনি। আওয়ামী লীগের অনেকে যোগ দিলেও দলীয়ভাবে বিএনপির উপস্থিতি সেখানে লক্ষ্য করা যায়নি। অবশ্য বিএনপি নেতা মওদুদ আহমদ জানাজায় অংশ নেন, কিন্তু তিনি কোনো মন্তব্য করেননি। তবে প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব টেলিফোনে বিবিসিকে বলেন, ভোটের রাজনীতিতে দুই দলের কাছেই এরশাদের একটা গুরুত্ব ছিল। কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই যে আপনার পার্লামেন্টে সংখ্যার ব্যাপার একটা আছে, খুব জরুরি ব্যাপার। সেখানে একটা পার্টিকুলার এলাকার পার্টিকুলার ভোটের নিয়ন্ত্রণটা তারা করতেন, যে কারণে তার দলের প্রতি আপনার ওই জায়গাটা একটা সমর্থন, একটা মানে একটা পার্লামেন্টের পলিটিক্স, এগুলো খুব ইম্পর্টেন্ট ছিল। এরশাদের জানাজায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ। সেখানে তিনি দলের হয়ে বক্তব্যে এরশাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানান। সামরিক শাসক হয়েও বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকার কৃতিত্ব তিনি এরশাদকে দিতে চান। এটা কে দায়ী কে দায়ী না, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। আমি তার কথা বলছি, এইটাই তার সফলতা, এইটাই যে টিকে থাকা, এইটাই তার সফলতা। মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এরশাদ অধ্যায়ের শেষ হলো। ভবিষ্যতে এরশাদের অবর্তমানে তার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল জাতীয় পার্টি কতটা আগের গুরুত্ব ধরে রাখতে পারবে, সেটিই হবে দেখার বিষয়।
আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা, ঢাকা। বাংলাদেশের রাজনীতিতে জেনারেল এরশাদকে বিভিন্ন সময়ে যেভাবে দেখা গেছে তা নিয়ে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন বিবিসি বাংলার ফেসবুক পেজে কিংবা টুইটারে @BBC বাংলায়। এবারে বাংলাদেশের অর্থনীতির প্রসঙ্গ। বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির 5টি দেশের মধ্যে বাংলাদেশও একটি বলে কিছুদিন আগেই এক প্রতিবেদনে জানিয়েছে বিশ্বব্যাংক। অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় এবার বাংলাদেশের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাও ধরা হয়েছে 8% উপরে। কিন্তু এদেশের ধনী গরিবের বৈষম্য, ব্যাংক ও আর্থিক খাতে দুর্নীতি সহ বিভিন্ন বিষয়ে এখনও যে উদ্বেগ রয়ে গেছে সে সম্পর্কে সরকারকে সতর্ক করছেন অর্থনীতিবিদেরা। দেখে নেব এসব বিষয় অর্থনীতির টেকসই অগ্রগতিতে কতটা বাধা সৃষ্টি করতে পারে। ঢাকার এই চিত্র দেখলেই সাদা চোখে ব্যক্তিগতভাবে মানুষের সম্পদ বৃদ্ধি ও অর্থনৈতিক অগ্রগতির একটা ধারণা করা সম্ভব, যদিও এটাই বাস্তব চিত্র নয়। তবে এটাও সত্য যে গত কয়েক দশকে এদেশে মানুষের সম্পদ যেমন বেড়েছে, তেমনি ব্যক্তি ও সরকারি উদ্যোগে অবকাঠামো ও অন্যান্য খাতেও উন্নতি হয়েছে। অঙ্কের হিসেবে বাংলাদেশে গত এক দশকে প্রবৃদ্ধির হার ঈর্ষণীয়, আবার মাথাপিছু আয়ও ক্রমাগত বাড়ছে। কিন্তু অর্থনীতির এই চিত্র কতটা সামগ্রিক, আর এই উন্নতি ধরে রাখতে অর্থনীতিতে কি কি চ্যালেঞ্জ আছে সেই আলোচনাও আছে অর্থনীতিবিদদের মধ্যে। চিরস্থায়ী যে কোনো সময় উন্নয়ন যদি আমরা দেখি, সেই উন্নয়নগুলো একটা হচ্ছে আমার প্রোডাকশন বা উৎপাদনশীল খাতের উন্নয়ন, পাশাপাশি আমাকে কিন্তু দেখতে হবে যে সেই উন্নয়নটা কতখানি মানবিক। আমাদের বাংলাদেশের উন্নয়নের এই সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ হচ্ছে এই উন্নয়নটা যথেষ্ট মানবিক হচ্ছে না। দেখা যাচ্ছে উন্নয়নের সুফল যেভাবে ধনীদের আরও ধনী করছে, সেভাবে দারিদ্র্য কমছে না। অতি ধনী ও অতি দরিদ্রদের আয় বৈষম্য বাড়ছে। যখন একটা সমাজে বৈষম্য থাকে এবং বৈষম্যের একটা উচ্চ শিখরে চলে যায়, তখন নানান ধরনের সমস্যা দেখা যায়, সামাজিক অসন্তোষ দেখা যায় এবং সেটার বহিঃপ্রকাশ কিন্তু অনেক খারাপভাবে হয়ে থাকে। বাংলাদেশের ক্ষেত্রে এটা এখন প্রযোজ্য নয়, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটার পুরো প্রেক্ষাপটটাই ছিল কিন্তু অর্থনৈতিক বৈষম্য। বলা হচ্ছে বৈষম্য যদি বাড়তেই থাকে তাহলে সেটা সামাজিক অস্থিরতার কারণ হয়ে একসময় অর্থনীতির গতিকেই কমিয়ে দিতে পারে। কিন্তু এই বৈষম্য কমাতে দরিদ্রদের জন্য প্রধান যে দুটি অবলম্বন, শিক্ষা ও স্বাস্থ্য, সেখানেও যথেষ্ট বরাদ্দ নেই। অর্থনীতিবিদেরা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শিক্ষায় বাজেটের 20% এবং স্বাস্থ্যে 10% চাইলেও তা হচ্ছে না। আবার বাজেটে অর্থের যথেষ্ট সংস্থান ঘটাতে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা, সেটা পূরণেও ব্যর্থতা দেখা যাচ্ছে। ধনীর কাছ থেকে আমরা এনাফ যে ট্যাক্স যেটাকে বলে সেইটা নিয়ে আমরা যে গরিবের জন্য বা সব মানুষের জন্য যে উন্নয়নটাকে একটা পরিবেশ তৈরি করা, সেটা করতে পারছি না। যারা বড় বড় করদাতা তারা ঠিকমতো কর দিচ্ছেন না। কেন তারা দিচ্ছে না? তাদেরকে কি জাতীয় রাজস্ব বোর্ড তাদের কাছ থেকে আদায় করতে পারছে না, নাকি সেখানে কোনো ভয়ের বিষয় রয়েছে, নাকি কোনো বাধার সম্মুখীন হচ্ছে? সেগুলো আমাদের চিন্তা করতে হবে। সেই জন্যই বলছি যে রাজনৈতিক সদিচ্ছাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঢাকার উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এই মেট্রো রেলের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা 2024 সালে। তবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এই অংশটি নির্মাণ কাজ শেষ হয়ে এখানে মেট্রো রেল চলার কথা ছিল এই চলতি বছরের জুন মাসের মধ্যে। কিন্তু সেটি যে হচ্ছে না এবং এটি যে আরও বেশি দেরি হবে, সেটি নির্মাণ কাজের বাস্তব চিত্র দেখেই বোঝা যাচ্ছে। প্রকল্পে ধীরগতি থাকলে একদিকে যেমন সময় নষ্ট হয়, অন্যদিকে ব্যয়ও বাড়ে। আবার প্রকল্পের অর্থনৈতিক সুফল পেতেও বিলম্ব ঘটে। এছাড়া প্রকল্পে দুর্নীতি, ব্যাংকে খেলাপি ঋণ কিংবা আর্থিক খাতের অব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন আছে। আর্থিক খাতটা যদি কোনো ধরনের নিয়ম নীতি না মেনে চলতে থাকে, সেখানে ধরেন খারাপ ঋণ কিংবা ঋণ খেলাপির পরিমাণ বাড়তে থাকে, তাহলে তো সেই খাতটার যেই সেবাগুলি দেওয়ার কথা, সে ঠিক মতো সেই সেবাগুলি মানুষকে দিতে পারবে না। বড় রকমের দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে যদি তোষণ করা হয়, পোষণ করা হয়, সেইটা দীর্ঘমেয়াদে একটা অর্থনীতির জন্য আসলে ক্ষতিকারক। সেটা আসলে ইনএফিসিয়েন্সিকে আমি উৎসাহিত করি। সেই কারণে দুর্নীতিকে আসলে টিকিয়ে রেখে উন্নয়নকে টেকসই করা সম্ভব না। কিন্তু এসব বিষয় নিয়ে সরকারের উদ্বেগ কতটা? যেহেতু গ্রোথ হচ্ছে, প্রবৃদ্ধি হচ্ছে, নতুন সম্পদ সৃষ্টি হচ্ছে, সঙ্গে সঙ্গে কিছু সমস্যা ওখান থেকে বেরিয়ে আসছে। এগুলা শিক্ষিত আমরা সরকারে যারা আছি, আমাদের সরকার প্রধান যিনি আছেন, আমি প্রধানমন্ত্রী, তিনিও এর সম্বন্ধে পুরোপুরি সচেতন। সেই বাস্তবতা স্বীকার করেই আমরা কাজ করছি এইভাবে যে আমরা চাচ্ছি এর ফলে জব ক্রিয়েশন হবে বা কর্মসৃষ্টি হবে,
নিম্ন আয়ের মানুষরা কাজ পাবে, কারণ আমাদের মূল সমস্যা এখন আমরা মনে করি দারিদ্র্য। বলা হচ্ছে উন্নয়নের পথে থাকা একটি অর্থনীতিতে বৈষম্য, কর্মসংস্থানের অভাব কিংবা আর্থিক খাতে দুর্নীতি অস্বাভাবিক নয়, কিন্তু এসবের রাশ টানতে না পারলে অর্থনৈতিক অগ্রগতি যে টেকসই হবে না সেটাই হচ্ছে বাস্তবতা, আর উদ্বেগটা সেখানেই। তাফসির বাবু, বিবিসি বাংলা, ঢাকা। বিবিসি প্রবাহের সময় হলো একটা ছোট্ট বিরতির, ফিরে এসে থাকছে বাংলাদেশের অর্থনীতি প্রসঙ্গে বিশ্ব ব্যাংকের প্রধান নির্বাহীর বিস্তারিত সাক্ষাৎকার। বিরতির আগে দেখছিলেন বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির পথে ব্যাংকিং খাতের অব্যবস্থাপনা, দুর্নীতি আর ধনী গরিব বৈষম্যের মতো বিষয়গুলো কতটা বাধা সে বিষয়ে প্রতিবেদন। এ প্রসঙ্গে আমি কথা বলেছিলাম সম্প্রতি জলবায়ু বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে বাংলাদেশ সফরে আসা বিশ্ব ব্যাংকের প্রধান নির্বাহী ক্রিস্টালিনা গিওর্গিয়েভার সঙ্গে। তার কাছে শুরুতেই জানতে চেয়েছিলাম বাংলাদেশের অর্থনীতি নিয়ে তার মূল্যায়ন কি। এটা সত্য যে সারা বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। গত 3 বছর যাবৎ গড়ে 7% হারে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। উল্লেখ্য যে এই উন্নয়ন দারিদ্র্য বিমোচনে যথেষ্ট ভূমিকা রাখছে। দেশ স্বাধীনের পরপরই দারিদ্র্যের হার ছিল 70% কাছে, আর এখন তা কমে দাঁড়িয়েছে 14%। এর পেছনে দুটো গুরুত্বপূর্ণ ঘটনা কাজ করছে। 1, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন। মেয়েরা শিক্ষার সুযোগ পাচ্ছে, ফলে লেখাপড়া শিখে তারা স্বাধীনভাবে চাকরির বাজারে ঢুকতে পারছে। 2, যেটা বাংলাদেশ করেছে সেটা হলো অর্থনীতিতে বেসরকারি খাতের অংশগ্রহণের পথ সুগম করে দিয়েছে, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য। আমরা সরকারের উন্নয়নের এই দর্শনকে সমর্থন করি। তারা জোর দিচ্ছে টেকসই উন্নয়নের ধারা বজায় রাখতে এবং এটি যেন দরিদ্র মানুষের জন্য সুফল বয়ে আনে। Populations. The economy is growing, but there is still huge disparity between. অর্থনীতি এগুলেও এদেশে ধনী গরিবের বৈষম্য নিয়ে এখনো বেশ উদ্বেগ আছে। অক্সফাম বলছে বাংলাদেশ এই বৈষম্য দূরীকরণের সূচকে খুব একটা ভালো করছে না। 157টি দেশের মধ্যে বাংলাদেশ 148তম। আর বিশ্বব্যাংকের হিসেবেই পৃথিবীর অতি দরিদ্র জনগোষ্ঠীর 3%ই বসবাস করছে বাংলাদেশে। তাহলে কি করে বলা যাবে এদেশের অর্থনীতি ভালো করছে? Poor population. Now, how can it be said that the economy is better performing? What we see is attention to. আমরা যেটা দেখছি সেটা হলো কিভাবে বাংলাদেশ এই অর্থনৈতিক বৈষম্য মোকাবেলা করছে। প্রথমত তারা যেটা করছে সেটা হলো প্রায় প্রত্যেক ছেলে ও মেয়েকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করছে, যেন তারা নিজেদের যোগ্য করে গড়ে তুলতে পারে। পাশাপাশি সরকার কর আদায়ের ক্ষেত্রে বেশ জোর দিয়েছে, যেন অনেককেই করের আওতায় আনা যায়, এবং এই করের রাজস্ব দিয়ে সরকার নতুন নতুন সম্ভাবনার ক্ষেত্র তৈরি করছে, যেন সমাজের এই বৈষম্য দূর হয়। To create better opportunities for reducing inequality. অর্থনীতি এগিয়ে যাওয়ার হার বেশ দ্রুত হলেও বাংলাদেশে বেকারত্ব একটি বড় সমস্যা এখন। সরকারি হিসেবেই 27 লক্ষ বেকার রয়েছে। এটাকে কি অর্থনৈতিক উন্নতির জন্য একটা খারাপ লক্ষণ ও বাধা বলে মনে করেন? Certainly it is a problem here and it is problem in many. সত্যিকার অর্থে এটা শুধু এই দেশের সমস্যা নয়, পৃথিবীর বিভিন্ন দেশে এই সমস্যা রয়েছে। তাই সরকারকে নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরির দিকে জোর দিতে হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রেও বিভিন্ন সুযোগ তৈরি করে দিতে হবে, কারণ এই ক্ষেত্রটাই কর্মসংস্থান তৈরিতে সবচেয়ে বেশি অবদান রাখে। এর সাথে গুণগত শিক্ষাও জড়িত। শুধু শিক্ষার হার বাড়ালেই হবে না, বিশ্বব্যাংক এই গুণগত শিক্ষার প্রসারের জন্য সরকারের সাথে কাজ করছে। সুতরাং জনশক্তিকে দক্ষ করে গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারের জন্য। For the future is so very critically important. রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য একটি বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং ধারণা করা হয় এটি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। বাংলাদেশ কি করতে পারে? আর আপনি কি মনে করেন আন্তর্জাতিক মহল রোহিঙ্গা সংকট নিরসনে প্রত্যাশিত যথাযথ ভূমিকা পালন করতে পেরেছে? Bangladesh deserves huge credit for the generosity. বাংলাদেশ অনেক প্রশংসার দাবিদার রোহিঙ্গাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। তবে সেই সাথে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও অনেক কিছু করতে হবে। বিশ্বব্যাংকের মধ্যে আমরা একটা চাপ সৃষ্টি করেছিলাম রোহিঙ্গাদের সাহায্যের বিষয়ে। আমরা ইতিমধ্যে $50 কোটি সহায়তা প্রদান করেছি, যেন বাংলাদেশ তাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতে পারে। আমি বিশ্বাস করি যাদের দক্ষতা ও আর্থিক সক্ষমতা আছে তাদের এগিয়ে আসা উচিত রোহিঙ্গাদের সহযোগিতার জন্য। ought to step up their assistance.
আপনি এখানে আয়োজিত জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে দেখেছেন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশ কি পদক্ষেপ নিচ্ছে, কি মনে করেন এক্ষেত্রে কেমন করছে বাংলাদেশ? Well, Bangladesh is a shining example among the countries at risk. বাংলাদেশ হচ্ছে দুর্যোগ মোকাবেলায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে মানুষের দুর্যোগ মোকাবেলা করার সক্ষমতা সহজেই চোখে পড়ে। দুটো বিষয় উল্লেখ করার মতো। প্রথমত, উন্নয়ন হচ্ছে দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে প্রধান নিয়ামক। উল্লেখ্য যে ৭০ সালের পর থেকে এদেশের মাথাপিছু আয় $১০০ থেকে বেড়ে $১৫০০ দাঁড়িয়েছে। এই বৃদ্ধি মানুষকে জলবায়ুর বিপদ মোকাবেলার জন্য যথেষ্ট সক্ষম করে তুলেছে। সেই সাথে সরকার বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে জীবন ও জীবিকা রক্ষার জন্য। সুতরাং বাংলাদেশ এই জলবায়ু সমস্যা মোকাবেলা করে টিকে আছে, তারা মরে যায়নি। একটা অবাক করার মতো তুলনার কথা বলি, এদেশে ৭০ সালে এক ভয়াবহ সাইক্লোনে ৩ থেকে ৫ লক্ষ লোক প্রাণ হারিয়েছিল, যেটা ছিল সবচেয়ে দুঃখজনক ঘটনার একটি। আর এই রকম একটা সাইক্লোন এবার মে মাসে হয়েছিল, যেখানে ১০ জনের কম মানুষ প্রাণ হারিয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সমস্যা কিভাবে বাংলাদেশ মোকাবেলা করছে সেই শিক্ষা গ্রহণ করার জন্য আমরা এখানে এসেছি, আর এই শিক্ষা আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেব। Talking about the infrastructure, এবারে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দিকে একটু আসি। বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতু নির্মাণে ঋণ দেওয়ার কথা থাকলেও দুর্নীতির অভিযোগ এনে পরে পিছিয়ে গিয়েছিল বিশ্বব্যাংক। বাংলাদেশ সরকার এখন নিজস্ব অর্থায়নেই নির্মাণ করছে সেটি, এবং তারা মনে করে পদ্মা সেতুর জন্য ঋণ না দিয়ে বিশ্বব্যাংক একটি ভুল করেছে। আপনি কি মনে করেন সেটি আপনাদের ভুল সিদ্ধান্ত ছিল? Do you think that you have committed a mistake here? There is no reason for us. এখানে কোনো কারণ নেই ওই সিদ্ধান্তের বিষয়ে নতুন করে ভাবা। এক ধরনের সমস্যা তৈরি হয়েছিল। আমি মনে করি না এই বিষয় নিয়ে অতীতে ফিরে যাওয়াটা যৌক্তিক। প্রশ্ন হচ্ছে, আমাদের সম্পৃক্ততা কি এখন এদেশকে সাহায্য করছে? এর উত্তরে নিশ্চিতভাবে বলা যায় হ্যাঁ। Helping the country, and the answer is categorically yes. Thank you so much for speaking to the BBC. Thank you. এবারে বিবিসি বাংলার ফেসবুক পেজ থেকে সদ্য প্রয়াত জেনারেল এরশাদ প্রসঙ্গে আপনাদের কিছু মন্তব্য। মনির হোসেন বলছেন, রাজনৈতিক ক্যারিয়ারে তেমন চমক দেখাতে না পারলেও তিনি প্রধান 2 রাজনৈতিক দলের তুরুপের তাস ছিলেন। ফাল্গুনী ইসলাম বলছেন, তার শাসন আমলে মানুষের ভয় ভীতি কম ছিল, দেশের হয়তো সেরকম উন্নতি করতে পারেননি, কিন্তু মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে পেরেছিলেন। মোর্তজা আহমেদ বলছেন, রাজনীতিতে এরশাদ ফায়দা নেননি, বরং এরশাদকে ব্যবহার করে আওয়ামী লীগ বিএনপি উভয়ই ফায়দা তুলেছে। নিয়াজ মাহমুদ বলছেন, ক্ষমতার স্বাদ পুনরায় পেতে এরশাদ বহু চেষ্টা করেছিলেন, কিন্তু কখনোই এককভাবে লাইমলাইটে আসতে পারেননি, তাই বড় দলগুলোর দাঁড়ে দাঁড়ে কড়া নেড়েছেন। আব্দুর রহমান সুদাইসি বলছেন, নিজের নামে মামলা না থাকলে তিনি হয়তো বাংলাদেশের রাজনীতির পট পাল্টে দিতে পারতেন। বিবিসি প্রবাহে আরেকটি ছোট্ট বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন দেখবেন অ্যাপোলো 11 মিশনের মাধ্যমে চাঁদে মানুষের প্রথম পদার্পণের 50 বছর পূর্তি হচ্ছে মঙ্গলবার অ্যাপোলো 11 মিশনের মাধ্যমে চাঁদে মানুষের প্রথম পদার্পণের 50 বছর পূর্তি হচ্ছে। অর্ধশত বছর আগের সেই অভিযানটিতে ফ্লাইট নিয়ন্ত্রণের দায়িত্ব পালনকারীরা ছিলেন গড়ে মাত্র 27 বছর বয়সী, যে তরুণদের ছাড়া কোনোভাবেই অ্যাপোলো 11 মিশন সফল হতো না। কেমন ছিল তাদের সেই অভিজ্ঞতা, আর ওই অভিযানের মধ্য দিয়ে চাঁদে প্রথম পা রাখার জন্য কেনই বা নীল আর্মস্ট্রংকে বেছে নেওয়া হয়েছিল, চলুন দেখে নেওয়া যাক। সবাই একরকম উম্মাদের মতো ছিল। যেন ছোট ছোট ছেলেদের মতো আমরা নভোযানটির চারপাশে ঘুরছিলাম, যদিও কাজের সময় খুব গম্ভীর এবং সতর্ক ছিলাম। আমরা জানতাম আমরা কি করছি, যেটা করছি সেটা খুব গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক। ভাবতেই ভালো লাগে যে এটা ছিল আমাদের একটি কাজ। আমি ধারণা করতে পারছিলাম কি হতে যাচ্ছে। তারা চাঁদে মানুষ পাঠাতে যাচ্ছে। আমি তখন সেখানে একটি কম্পিউটারে টাইপ করতে মগ্ন ছিলাম। দেখারও ফুরসত ছিল না বড় পর্দায় কি হচ্ছে। 26 বছরের এক তরুণ নিয়ন্ত্রণ কক্ষের কনসোলে বসে আছে।
যে কিনা চাঁদে যাওয়ার এই মিশন বোতামের এক টিপে বন্ধ করে দিতে পারে। কোথায় পাবেন এমন চাকরি? আমি সেই তরুণ ভাগ্যবানদের একজন। আমি হঠাৎ করেই কাজটা পেয়ে যাই। চাকরিটা আমার জীবনে এক অবিশ্বাস্য যাত্রা ছিল। নারী অধিকার, কাজের ক্ষেত্রে সম অধিকার এবং জীবন সম্পর্কে আমার ধারণাই পাল্টে দিয়েছিল এই কাজটি। There were about 25 of us astronauts. কাজটি করতে পারার মতো যোগ্য আমরা প্রায় 25 জন নভোচারী ছিলাম। আমি হয়তো একটু বাড়িয়ে বলছি, কিন্তু সবকিছুর সূত্রপাত হয়েছিল ডেইক স্লেটন নামে একজনের মাধ্যমে, যিনি আমাদের বস ছিলেন। একদিন তিনি আমাদের 25 জনকে একটি কামরায় ডাকেন। তিনি পুরো কামরায় পায়চারি করে এক এক করে প্রত্যেকের দিকে আঙুল তোলেন আর বলেন, অলড্রিন তুমি বাদ, কলিন্স তোমার কোনো প্রয়োজন আমাদের নেই। এমন করতে করতে শেষ পর্যন্ত কামরায় একটি সিটই অবশিষ্ট ছিল। সেটি ছিল নীল আর্মস্ট্রংয়ের। সেই ছিল আমাদের দেশ এবং বিশ্বের প্রতিনিধিত্ব করার জন্য সবচাইতে যোগ্য ব্যক্তি। নীল অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি ছিল, যার ছিল অনেক রকমের গুণ। সে ইতিহাসের ছাত্র ছিল, নির্দিষ্ট করে বলতে গেলে বিজ্ঞানের ইতিহাসের। তার জ্ঞান এবং দৃষ্টিভঙ্গি ছিল বেশ বিস্তৃত। And is a wonderful representative of our country and our planet. এরই সঙ্গে অনুষ্ঠানের শেষে চলে এলাম। সবসময় বিবিসি প্রবাহের সঙ্গে যুক্ত থাকতে চারপাশের ঘটনা প্রবাহ নিয়ে ছবি বা ভিডিও আমাদের পাঠাতে পারেন myprobaho@bbc.co.uk এই ঠিকানায়, কিংবা ফেসবুক মেসেঞ্জারে। আর youtube.com/c/bbc বাংলা সাবস্ক্রাইব করে দেখতে পারেন বিবিসি প্রবাহের সবগুলো পর্ব। বাংলাদেশের সব